মেজর অভিক নিজের কক্ষে দরজা বন্ধ করে বসে আছে সকাল থেকে। রাহেলা খাতুন কয়েকবার এসে তাকে ডেকে গেছে, কিন্তু সে দরজা খুলেনি। তখনকার ঘটনার সে এখনো ভুলতে পারেনি। এরই মধ্যে তার ফোনে একটা কল আসে। মেজর অভিক বিরক্ত হয়ে ফোনটা হাতে তুলে নিতেই দেখতে পায় তার বন্ধু আরাফাত কল দিয়েছে। আরাফাতও অভিকের সাথে সেনাবাহিনীতে কাজ করে, কিন্তু তার পোস্টিং আলাদা জায়গায়। অভিক ফোনটা রিসিভ করতে আরাফাত বলে, কিরে অভিক, কি খবর তোর? কি খবর চাস? আরে এত রেগে আছিস কেন? মনে হচ্ছে তোর মন মেজাজ খুব একটা ভালো নেই। নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বল। অভিক যতই রাগে ও গম্ভীর হোক, আরাফাতের কাছে সে একদম খোলা বাইরের বইয়ের মতো। ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব অনেক গভীর। তাই অভিক নিঃসংকোচে সকালে সুনীতির বাড়ির ঘটে যাওয়া ঘটনা আরাফাতকে সবিস্তারে জানালো। আরাফাত সব শুনে ঠাট্টার ছলে বলল, কোন মেয়ের এত বড় বুকের পাটা যে আমার জাদরেল বন্ধুকে রিজেক্ট করে দেয়? আরাফাত, একদম মজা করবি না। আরে ভাই, কুল কুল। আমার কথাটা শোন মন দিয়ে। তোর কি ওই মেয়েকে পছন্দ হয়েছিল নাকি? যদি হয়ে থাকে তো বল, প্রয়োজনে আমি ওই মেয়েকে তুলে এনে তোর সাথে বিয়ে দিয়ে দেব। অভিক বলে, ব্যাপারটা এমন না যে আমি ওই মেয়েটাকে পছন্দ করেছিলাম। আমার এত রাগ হচ্ছে। তুই তো খুব ভালো করে জানিস আমি প্রত্যাখ্যান নিতে পারি না। সেই স্কুল কলেজ লাইফ এমনকি প্রফেশনাল লাইফে আসার পরেও তো আমাকে কতজন প্রেম নিবেদন করেছে, তাদের সবাইকে প্রত্যাখ্যান করে আমি অভ্যস্ত। এই প্রথম কোনো মেয়ে আমার এভাবে প্রত্যাখ্যান করলো। এটা মেনে নেওয়া আমার জন্য কষ্টসাধ্য। আরাফাত হেসে বলে, ও এই ব্যাপার। তাই তো বলি, তুই একটা মেয়ের জন্য খামোখা কেন এত রেগে যাবি? ব্যাপারটা তাহলে তোর ইগোতে লেগেছে। অভিক কোনো উত্তর দেয় না। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি। তোর মতো এত সুদর্শন সুযোগ্য পাত্রকে একটা মেয়ে এভাবে প্রত্যাখ্যান করে দিয়েছে। আচ্ছা, মেয়েটা কি খুব সুন্দরী? সুন্দরী মাই ফুড, ভিতর ডিম একটা। যতবার ওই মেয়ের মুখোমুখি হয়েছি ততবার কেমন ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়েছে। আমাকে দেখেই শীতার্ত ব্যক্তির মতো কাঁপতে থাকে। মনে হয় যেন আমি মানুষ না, কোনো বাঘ অথবা ভাল্লুক। আরাফাত এক পর্যায়ে খিলখিল করে হাসতে থাকে। অভিক বিরক্ত হয়ে ফোন রেখে দেয়। অতঃপর রেগে মেঝেতে আর কয়েকটা পুশ আপ দিতে থাকে। পুশ আপ দেওয়ার সাথে সাথে তার সুঠাম দেহের পেশিগুলো স্পষ্ট হয়ে ওঠে। পেশিবহুল হাতে চাপ পড়ায় সকল শিরা উপশিরা টের পাওয়া যাচ্ছে। যে কেউ এই অবস্থায় অভিককে দেখলে কোনো গ্রিক দেবতা ভেবে ভুল করে বলবে। সামুয়েল খন্দকার ড্রয়িং রুমে বসে তার স্ত্রী নয়না খন্দকারের সাথে বসে নিজেদের কন্যা সুনীতির ব্যাপারে কথা বলছিল। সামুয়েল খন্দকার চান যত দ্রুত সম্ভব নিজের মেয়েকে বিয়ে দিতে। এদিকে নয়না খন্দকার স্বামীর উদ্দেশ্যে বলেন, মেয়েটাকে তুমি এত জলদি কেন বিয়ে দিতে চাইছো? ও তো সবেমাত্র অনার্স অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আর কয়েক বছর যাক, তারপর না হয় বিয়ে দিয়ে দিবে। সামুয়েল খন্দকার বলেন, তুমি বুঝতে পারছো না নয়না, আমার সমস্যাটা অন্য জায়গায়। সেটাই তো জানতে চাচ্ছি, কি কারণে তুমি আমাদের একমাত্র মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছো? আমি খোঁজ নিয়ে জেনেছি সুনীতি এই ভার্সিটিতেই পড়ে, সেই ভার্সিটিতে এক ছাত্র নেতার নজরে পড়েছে ওর ওপর। নেতা কম গুন্ডা বেশি বলা যায় ওকে। যেতে আসতে আমাদের মেয়েকে বিরক্ত করে। সুনীতি ভয়ে কাউকে কিছু বলতে পারে না, কারণ ওই ছাত্র নেতা এর আগেও কিছু মেয়েকে এমনভাবে ডিস্টার্ব করেছে, এবং তারা প্রতিবাদ করায় তাদের তুলে নিয়ে গিয়ে। নয়না খন্দকারের বুক কেঁপে ওঠে। এত ভয়ানক ঘটনা, অথচ তিনি আগে এটা আন্দাজ করতে পারেননি। নয়না খন্দকার ভয়ে ভয়ে বললেন, ব্যাপারটা যদি এমন হয় তো আমি তোমাকে আর বাধা দিব না। আমার কাছে সবার আগে আমাদের মেয়ের সুরক্ষা। এজন্যই তো চাইছি সুনীতিকে বিয়ে পড়িয়ে দিয়ে ওর পড়াশোনার ইতি টানতে। তাহলে ওকে আর সমস্যার সম্মুখীন হতে হবে না। আর এমনিতেও সুনীতির পড়াশোনায় অতটা ভালো না, আবার পড়ার তেমন আগ্রহ নেই ওর মাঝে। ঠিক বলেছ তুমি। কিন্তু একটা ভালো পাত্রের খোঁজ পাওয়া তো এত সহজ না। এমন সময় কেউ বলে উঠল, ঘরের কাছে ভালো পাত্র থাকতে তোমাদের বাইরে কেন খুঁজতে হবে? নয়না খন্দকার এবং সামুয়েল খন্দকার সামনের দিকে তাকাতে অবাক হয়ে যান। সামুয়েল খন্দকারের বড় বোন সালমা খন্দকার সামনে দাঁড়িয়ে। তাকে দেখেই সামুয়েল খন্দকার উঠে দাঁড়িয়ে বললেন,
আপা, আপনি এতদিন পর এলেন। সালমা বেগম এগিয়ে এসে মৃদু হেসে বললেন, এসেছিলাম একটা বিশেষ কাজে। অনেকদিন থেকেই ভাবছিলাম তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। যখনই শুনতে পারলাম তোমার সুনীতির জন্য পাত্র খুঁজছ, তখন আর দেরি না করে চলে এলাম একটা সুন্দর প্রস্তাব নিয়ে। সামুয়েল খন্দকার ও নয়না খন্দকার একে অপরের দিকে তাকিয়ে অবাক চোখে তাকান। তারা বুঝতে পারেন না সালমা খন্দকার কি প্রস্তাব নিয়ে দিতে চলেছে। সামুয়েল খন্দকার নিজের বোনকে জিজ্ঞেস করলেন, আপনি কোন প্রস্তাবের কথা বলছেন আপা? সালমা খন্দকার মৃদু হেসে বললেন, তোমরা তো জানোই সুনীতিকে ছোট থেকে আমি নিজের মেয়ের মতোই দেখি। আমার খুব শখ ছিল আমি একটা মেয়ের মা হব, কিন্তু আল্লাহ আমার ঘরে দুটো রাজপুত্র পাঠালেন। তো সেই জন্যই অনেক আগে থেকে আমার ইচ্ছা সুনীতিকে আমার বাড়িতে নিয়ে যাব, তাও পার্মানেন্টলি। এজন্য আমি সুনীতির সাথে আমার বড় ছেলে সাজিদের বিয়ে দিতে চাই। তোমরা তো সাজিদের ব্যাপারে সবটাই জানো। ও একজন প্রতিষ্ঠিত ছেলে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় একটা বড় কোম্পানিতে চাকরি করে, কিন্তু দেশীয় সংস্কার একদম ভুলেনি। তাই তো ও আমাকে বলেছে আমি যেন যে মেয়েকেই পছন্দ করব ও সেই মেয়েকেই বিয়ে করবে। আর ছেলের এমন সম্মতি পেয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে খুব সুন্দর একটা প্রস্তাব নিয়ে। আমি তোমাদের মেয়ে সুনীতিকে আমার বড় ছেলের বউ করে নিয়ে যেতে চাই। তোমরা কি এই প্রস্তাবে রাজি আছো? সামুয়েল খন্দকার হেসে বললেন, এত অতি উত্তম প্রস্তাব, তুমি কি বলো নয়না? নয়না খন্দকারও খুশি হয়ে বললেন, তাহার বলতে, সাজিদ অনেক ভালো ছেলে, ওর সাথে বিয়ে হলে আমাদের সুনীতি অনেক সুখী হবে। তাহলে তোমরা আমার প্রস্তাবে রাজি তো? নয়না খন্দকার দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে সালমা খন্দকারকে সোফায় বসিয়ে মিষ্টি খাইয়ে দিয়ে বললেন, মিষ্টি মুখ করে নিন আপা, আমরা এই প্রস্তাবে রাজি। সালমা খন্দকার ভীষণ খুশি হয়ে যান। এদিকে সুনীতি সবেমাত্র ভার্সিটি থেকে বাসায় ফিরল। এসে নিজের বিয়ের কথা শুনে লজ্জায় তার গাল লাল হয়ে গেল। আরো বেশি লজ্জা পেল যখন শুনল তার বিয়ে হবে তার কাজিন সাজিদের সাথে। সুনীতিকে দেখে সামুয়েল খন্দকার তাকে ডাক দিল, কিন্তু সুনীতির লজ্জায় নিজের ঘরের দিকে দৌড় দিল। নিজের রুমে এসে বিছানায় গা ছেড়ে দিয়ে সাজিদের ভাবনায় মগ্ন হল। ছোটবেলা থেকেই সুনীতি মনে মনে সাজিদকে পছন্দ করে, আর আজ তার স্বপ্নের পুরুষ তরফ থেকেই তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ব্যাপারটা তার জন্য অনেক বড় আনন্দের। ঘটনাটি শোনার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী পার্ট শীঘ্রই আসবে, সেজন্য আমাদের চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।